ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক পরিস্থিতি কতটা সীমাহীন উত্তপ্ত হয়েছে সেটা আপনারা প্রত্যেকেই আজ পরোক্ষ করেছেন। অনেকে বলবেন যে সেটা তার আগেও বহুবার ঘটেছে, নির্বাচন এলে এমনটা হয়। তবে কয়েকটি জায়গার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং অবশ্যই রণংদেহী পরিস্থিতি সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে এবং বেশ কয়েকটি জায়গা থেকে পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছে। রাজনৈতিক দলগুলো যখন মুখোমুখি তখন পুলিশ যেখানে কঠোর থেকে কঠোর ভূমিকা নেওয়ার কথা, অধিকাংশ ক্ষেত্রে পুলিশ দর্শকের ভূমিকা নিচ্ছে। খোদ এসপি সাহেবের উপস্থিতিতে বামুটিয়ায় পরিস্থিতি উদ্বেগজনক পরিস্থিতির শিকার হলে সেখানে পুলিশ তার নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেনি বলে কংগ্রেসের তরফে সরাসরি অভিযোগ করা হয়। রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গায় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এখনও ব্লক চত্বর এবং তার আশপাশ এলাকা জবরদখল কিংবা বলা যেতে পারে সেখানে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সৃষ্টি করা হচ্ছে প্রতিদিন, তা মুক্ত করা সম্ভব হয়নি রাজ্য পুলিশের তরফে। এবং একাধিক জায়গায় শুধু অভিযোগ বিরোধীদের তরফেই নয়, একেবারে ব্লক চত্বরে যারা যান, নিয়মিত যারা আসা যাওয়া করেন কর্মচারীরা, তারাও অতিষ্ঠ হয়ে পড়েছেন, আতঙ্কিত তারাও। তাদের সঙ্গেও অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে তথাকথিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং স্বঘোষিত প্রতিনিধিরা সেখানে গাটি গেড়ে বসে আছেন। সেটা আজ নয়, বেশ কয়েকদিন ধরে, মনোনয়নপত্র দাখিলের প্রথম দিন থেকে। এবং বেশ কয়েকটি জায়গায় যারা মনোনয়নপত্র দাখিল করতে যান তাদের যেমন ইট পাটকেল ছোড়া হয়, ঠিক তেমনি যারা কর্মচারীরা যান তাদের সঙ্গেও অপ্রত্যাশিত ঘটনা ঘটানো হচ্ছে প্রতি মুহূর্তে। এই ঘটনা নিরসনে একেবারে রাজ্য পুলিশ নিরপেক্ষ সাহসী পদক্ষেপ নিয়েছেন, তার দৃষ্টান্ত কোনো ব্লক চত্বর থেকে নেই। এবং এই সময়ের মধ্যে বিরোধীরা যে অভিযোগগুলো করেছেন তার খণ্ডনে বহুবার জবাব দিয়েছেন বিজেপির লোকজন। কিছুক্ষণ আগে দিল্লিতে এআইসিসি সাংবাদিক সম্মেলন এবং তার নিরিখে রাজ্যের প্রতিনিধির বক্তব্য, কংগ্রেসের বক্তব্য, সিপিআইএমের ধারাবাহিক বক্তব্য, তারও জবাব দিয়েছেন বিজেপির প্রতিনিধিরা। এবং বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে তারা কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করেছেন। এই কয়েকটি বিষয়ের সঙ্গে অবশ্যই আপনারা যারা আছেন চারদিক থেকে কয়েকটি বিষয় বোধহয় খুব ভালোভাবে জানেন। আজ মনোনয়নপত্র দাখিল করা হয়েছে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস মথার তরফে। আপাতত এই কয়েকটি তথ্য আমাদের কাছে রয়েছে। খোয়াই সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ভাজপার তরফে প্রার্থীরা মিছিল করে নেতৃত্ব এবং সংশ্লিষ্টদের উপস্থিতিতে মনোনয়নপত্র দাখিল করা হয়। একই সঙ্গে রাজ্যের একাধিক জায়গায় সেখানে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে, কারণ সেখানে সময়ের একটা বিষয় ছিল। কেউ কেউ বলছিলেন যে এই বিষয় নিয়ে অনেকে কথা বলেছেন, পুলিশের সঙ্গে কথা বলেছেন, সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন, তারপরও বোধহয় পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আমরা কয়েকটি বিষয় সেখানে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই কথা বলবেন। আপনাদের কাছে আমরা যে বিষয়গুলো প্রতিদিন উত্থাপন করি সেদিক থেকে এই সময়ের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক কয়েকটি ঘটনা বোধহয় খুব গুরুত্বপূর্ণ। বিশালগড়ে কংগ্রেসের মিছিলে হামলার অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বামুটিয়ায় কংগ্রেস প্রার্থী নেতৃত্ব যাওয়ার সময় তাদের গাড়ি ভাঙচুর, আক্রমণ করা হয়, অসুস্থ হয়ে পড়েন দলীয় প্রার্থী, কিন্তু সেখানে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। পরিস্থিতি কেমন এবং সেই নিয়ে আমরা দিনভর কথা বলেছি, এখন আপনারা কথা বলবেন। তার সঙ্গে রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গায় সরাসরি কংগ্রেস, সিপিআইএম এবং অন্যান্য দলগুলো একে অপরের বিরুদ্ধে সেখানে অভিযোগ করেছে, একে অপরের বিরুদ্ধে সেখানে দোষারোপ করেছেন। পরিস্থিতি কেমন সাধারণ মানুষ ভালো জানেন, কোন জায়গার পরিস্থিতি কি হয়েছে সেটা প্রত্যেকে জানেন। সেদিক থেকে আমরা বলছি রণংদেহী পরিস্থিতি, আপনি তার সাক্ষী যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বক্তব্য আমরা শুনবো। তাছাড়া আরও কয়েকটি বিষয় আমরা এই নির্বাচন কেন্দ্রিক আপনাদের প্রত্যেকের কাছ থেকে শুনবো। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক ভাবনা, আপনাদের কথা খুব গুরুত্বপূর্ণ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমরা আজ কয়েকটি ঘটনা আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম। কয়েকটি ঘটনা নিরিখে বলা যেতে পারে যে বিষয়গুলো উঠে এসেছে তাতে অবশ্যই সিপিআইএম, কংগ্রেস যেমন অভিযোগ করেছে, বিজেপি তার খণ্ডন করেছে, বামুটিয়া মণ্ডল সভাপতির বক্তব্য রয়েছে। একাধিক জায়গার কয়েকটি বিষয় বোধহয় খুব গুরুত্বপূর্ণ। আমরা একদিকে মনোনয়নপত্র দাখিল,
রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়া, একে অপরের বিরুদ্ধে কথা বলা, রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে আত্মপক্ষে সমর্থন যেমন করেছেন ঠিক তেমনি তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন, পাল্টা জবাবও দিয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বল। দেখেন, আজকে রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখলাম বিশাল করে এবং বিরোধী দলের জনসংখ্যার থেকে পুলিশ বেশি। তাহলে বিশাল করে নমিনেশন দিতে গিয়ে যদি জনসংখ্যার থেকে পুলিশ বেশি লাগে, তাহলে ভোট কেন্দ্রের অবস্থাটা কি হইব এটা অল্পেতে মানুষ বুঝতে পারে। আমরা দেখেন আজকে বাম্বুটাতে মন্ডল সভাপতি বিরোধীরা লাইফ সিকিউরিটি নয়, তাহলে প্রশাসনের কি দরকার ছিল? প্রশাসন কি আসলে মন্ডল সভাপতিরা চালায়? না, আসলে প্রশাসন দিয়ে চালায়। সেই জায়গাটা আমাদের বুঝতে, আপনারা চ্যানেলে যেটা দেখেন বুঝতে একটু সংকট হয়েছে, আমাদের বুঝতে পারছি না কে যে চালায়। এখন ত্রিপুরার যে প্রশাসনটা আসলে কি বিজেপির নেতারাই চালায়। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখি নির্বাচন যে সুষ্ঠু হইব তার কি প্রমাণিত হবে। বিশালগড়ের মতো জায়গার মধ্যে সুদীপ রায় বর্মন, আশিস সাহা তারা আইয়া প্রার্থীরা নিয়ে নমিনেশন দেওয়াইছে, কিন্তু এখন দেওয়ানোর পরে তখন বাড়িতে গিয়ে আবার চাবুলো তুমি বুঝতে করো। তাহলে এই নমিনেশন দেওয়ান পুলিশ দেওয়ানের কি অর্থ আছে? এটা বর্তমানে নির্বাচন কমিশন আমরা মনে করি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? দিল্লির মেইন পাওয়ারের তো আপনার কোনো গ্যারান্টি নেই, লোকাল পাওয়ার দিয়ে কোনো বিদ্যুৎ হবে না। দিল্লিতে তো আপনার কবে না কবে সরে যায় তার না ঠিক। এছাড়া আপনার ছোটখাটো পঞ্চায়েত নিয়ে এত পাওয়ার ইউজ করে লাভ নেই। কারণ আজকে দেখলেন না, রাহুল গান্ধী একটা জিনিস দেখলে কিরানির ঘর চলে গেল, উনি বলছেন না আমাকে কেউ লক্ষ্য করবেন না। মহাপত্তি বাজার নেই, নপত্কা বাজার নেই, এটা নেই। রাহুল গান্ধী টুকতে দেখুন, এটাকে বোঝা সব ব্যক্তিগত না হবে না, জনগণ যেটা সেটাই হবে। তো আপনাকে একটা কথা বলে দিলাম, আমি আবার আমার ঘর ছেড়ে দিলাম, এই কথা কোনো মূল্য রইল না। সবাইকে বুঝতে হবে, এটা বোঝা। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আমরা একবার শুনি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজ মনোনয়নপত্র দাখিল কিংবা পরিস্থিতির শিকার হয়ে কে কি বলছেন তার অংশবিশেষ শুনি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছিলাম স্যার, আমি এই প্রথমবার দেখলাম কি স্যার, আমার বয়স 48 ক্রস করছে স্যার। এই পঞ্চায়েত বোর্ডে স্যার মানুষ মার্ডার হয়ে যাবে স্যার। লোকসভা তো হয় না, বিধানসভা তো হয় না, পঞ্চায়েত বোর্ডে হয়। এটা কি তো রাজনীতি স্যার, বুঝলাম না কিছু। হ্যালো, হ্যাঁ কথা বলুন। বলছিলাম স্যার এই পঞ্চায়েত বোর্ডে মানুষ মার্ডার হয়ে যাবে, এটা তো ওয়েস্ট বেঙ্গল, আমাদের ত্রিপুরা রাজ্য। হাট্টিমালা চলছে স্যার আমাদের রাজ্যেতে, মানুষ মার্ডার হয়ে যাবে পঞ্চায়েত বোর্ডে। বুঝলাম না স্যার, ধন্যবাদ স্যার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছিলাম যে ত্রিপুরাতে যে রাজনীতি চলছে আছে না, এটা আগে মানুষ বলতে পশ্চিম বাংলায় নাকি মানে খুব খারাপ পরিস্থিতি চলছে, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের ত্রিপুরাতে পশ্চিম বাংলাকে পিছিয়ে যাচ্ছে। মানে পশ্চিম বাংলার নাম করে ত্রিপুরাতে আরো বেশি করছে বড় নির্লজ্জ বিজেপি সরকার। মানে কি পরিমাণে ওদের ভয়ে যদি থাকলে মানুষকে মানে নামতে দিচ্ছে না রাস্তাঘাটে। ওদের যদি এতই পাওয়ার থাকে, কেন্দ্র ওদের, রাজ্য ওদের, তাহলে ডাবল ইঞ্জিন সরকার বলছে। ডাবল ইঞ্জিন কোথায়? ডাবল ইঞ্জিনও না, ওটা ট্রিপল ইঞ্জিনও না। এটা মানে একটু বেশি খারাপ পরিস্থিতি হতে চলেছে। এই অবস্থা চলেছে, এই অবস্থাতে হলে তো ত্রিপুরা
কোনো আইন নীতি তো দূরের কথা, মানুষের কোনো আস্থা নেই, দেশে থাকার কোনো আস্থা নেই। ওরা মনে করছে যে ওরাই নাকি দেশের সর্বসভা। ওরা যেভাবে তার থেকে এইভাবে তো কোনো রাজনীতি হয় না। মানুষকে পিটিয়ে খুন করে, এই তো কিছুদিন আগে বাদল সিংকে খুন করেছে, তারপরে আরো 2-3 জন বাবনাটাকে খুন করেছে। ওরা যেভাবে রাজনীতি করছে, মানে ওরা এবার ভয় দিচ্ছে কোন দিকে? আগে 400 বার বলেছিল ক্যান্ডিডেটে এবার লোকসভা নির্বাচনে, কিন্তু 400 বার তো করতে পারেনি। তাহলে কেন ওদের রাজ্যে তো একটু ভরাডুবি হচ্ছে, কেননা চারিদিকে উপনির্বাচন হচ্ছে, সেখানে 13টার মধ্যে 2টো জিতেছে আর বাকিরা ইন্ডিয়া জোট জিতেছে। তাহলে ওদের কোনো আস্থাই নেই, যে মানে জিতবার কোনো আস্থা নেই। তার জন্য, কেননা ওরা তো এখন দেখছে যে পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরাতে যদি ওদের মানে কোনো ফায়দা না হয়, মানে বিরোধী দলকে যদি ভোট দিতে দেওয়া হয়, তাহলে তো ওরা পঞ্চায়েত নির্বাচনে খেয়ে যাবে। তারপর ওদের পেটে, তারপরে ওদের সংসার চলবে না, লুটে ফুটে খেতে পারবে না। তার জন্য ওরা বিরোধী দলকে বাধা দিচ্ছে, বাধা দিয়ে তারপর পঞ্চায়েতটাকে দখল করে রাখছে। কেননা ওরা আরো 5 বছর খাওয়ার ইচ্ছা আছে, ওদের এখনো খাওয়া হয়নি। মানুষের থেকে যা দিয়ে করে কারণ মানে লুটে খাচ্ছে। একজন দেখা যাচ্ছে আগে বাড়িতে নুন আনতে কান্তাপুরে তো এখন লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, জমি জামা কিনছে, বাড়ি ঘর জোগাড় করছে, বহুত কিছু। কিন্তু ওদের বাড়িতে লেখাপড়াও কারণ নেই, কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। ওই সময় সিপিএম আমলে ওরা কংগ্রেস করছে, তারপরে থেকে বিজেপি আসার পরে বিজেপিতে যোগ দিয়ে প্রথম সারির নেতা থাকছে। এরা নেতা থেকে এরা লুটে ফুটে থাকছে, বহু টাকা পয়সা বানিয়েছে। এখন দেখা যাচ্ছে যে বিরোধীরা যদি ভোট দেয়, আমাদের তো কোনো লুটে ফুটে খাওয়া হবে না। তার জন্য আমরা কি করি, বিরোধীদেরকে কোনো প্রার্থী দিতে দেবো না, ভোট দিতে দেবো না। ওদের এত মনে ভয় কিসের, আমি তো এটাই বুঝতে পারছি না। এটুকুই আর কি বলবো। ত্রিপুরা ডিগ্রির অবস্থা তো বলে আর লাভ নেই। মানুষ হিংস্র জানোয়ার, মানে আর কি বলবো, মুখে গিয়ে ভাষা প্রকাশ করার মতো না। ওরা যেভাবে মানুষের উপর অত্যাচার চালাচ্ছে, মানুষ অতিষ্ঠ হয়ে, কিছু লোক অতিষ্ঠ হয়ে মনের ভাব প্রকাশ করতে পারছে না। কিছু মানুষ যাচ্ছে ওদের দিকে, কেননা না গেলে রাতে বাড়িঘর দিয়ে ভেঙে দেবে, ওদেরকে মেরে ফেলবে। ওদের বাড়িতে বউ বাচ্চা আছে, মহিলা আছে, মহিলাদের উপর যেভাবে ধর্ষণ হচ্ছে, ঠিক আছে, রাত ইত্যাদি সবকিছু ছাড়িয়ে যাচ্ছে। ত্রিপুরাতে দিনের দিন ডাস্টবিনে পরিণত করছে, ডাস্টবিনে বিজেপি সরকার। কোন একটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা বলতে ভারতবর্ষের সংবিধান বলতে কিছু একটা আছে, সংবিধানটাকেও ওরা শেষ করে দিচ্ছে। কেননা কি আপনাদের সোশ্যাল মিডিয়া যাদের ব্যক্তিগত ব্যাপার, সোশ্যাল মিডিয়াতে কে কি করবে না করবে এটা তো কারণ মানে বলা যায় না। না আপনাদের, আমি আমার নামটা বলবো না, আপনাদের এখানে টিভি করে আপনাকে 4-5 দিন আগে একটা নিউজ করেছিল, সিপিএম যে বনটা ডেকেছিল, ওই দিন তার বন্ধের দিন সন্ধ্যা দুপুরবেলা একটা নিউজ করেছিলেন আপনার, ওইখানে আমি একটা কমেন্ট করেছিলাম। মানে একটা লোক আমাকে যেভাবে কেড়েছে ওইভাবে বলেছে, আমি শুধু এতটুকু বলেছি আইনের শাসন নেই। আইনের শাসন নেই মানে কি বুঝাচ্ছে? আমি তো কোনো পার্টিকে বিচারক করিনি, কোনো পার্টিকে উল্লেখ করে বলিনি। ওরা আমার মা বোনকে নিয়ে ওদের মানে কি বলবো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি একজন সাধারণ জনগণ বলছি। এখন যে নির্বাচনটা ঘোষণা করলো সরকার বা নির্বাচন দপ্তর, খুবই দুঃখজনক বিষয় হলো নির্বাচনটা শুরু না হতে একজন খুন হয়ে গেল এবং নির্বাচনের নমিনেশন দাখিল করার মতন পরিস্থিতি নেই। কিভাবে নির্বাচন কমিশন কি করছে এটাই বুঝতে পারছি না। আজকে নয়, বিগত দিন থেকে দেখছি অনেক জায়গাতে যখন নমিনেশন দাখিল দিতে যায় আক্রান্ত হয় বিরোধীরা। আসলে এই পরিস্থিতিটা
আগে কিন্তু ছিল না। এখন আগে সব দলেরই নির্বাচনের জন্য প্রস্তুতি হয়ে তারা নির্বাচনের প্রস্তুতি নিয়ে নমিনেশন দাখিল করতো, সব দলে মিছিল করে সবকিছু জাঁকজমক ভাবে যেত। কিন্তু এখন দেখছি উল্টা বিষয়টা। তাহলে এরকম যদি হয় তাহলে নির্বাচনটা কেন ঘোষণা করলো? এবং নির্বাচন করার সময় যখন নমিনেশন দাখিল দেয়, হয়তো মৃত্যুবরণ করতে হয়, হয়তো আক্রান্ত হয়। আজকে দেখলাম মোহনপুরে গাড়িটা ভেঙে দিল, তারপর নাটক শুরু করে দিল মন্ডল সভাপতি নাকি এসে উনি নিয়ে যাবেন উনার নমিনেশন দাখিল করার জন্য। এই যে পরিস্থিতিটা খুবই দুঃখজনক বিষয়। আমরা ত্রিপুরাবাসী হয়ে লজ্জিত। অন্য রাজ্যে আমরা আগে দেখতাম, কলকাতা, বিহার, অন্য রাজ্যে দেখতাম, কিন্তু এখন আমরা ত্রিপুরাতে দেখছি। আসলে এটা একটা নাটক মঞ্চ তৈরি করে দিয়েছে বর্তমান সরকার। কোন পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নেই। গন্ডাছড়া একটা কি পরিস্থিতি হলো, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নজিরবিহীন ঘটনা। আজ অব্দি সরকারের মন্ত্রীরা গেল, কিছুদিন আগে দেখলাম, যাওয়ার পর কি হলো, তাদের কোনো সুরাহার কোনো বক্তব্য নাই। মুখ্যমন্ত্রী নিজে একটা প্রেস মিট করার ক্ষমতা নেই এই পরিস্থিতির মধ্যে দিয়ে। এবং মোহনপুরের ঘটনাটা দেখুন, আজকে গাড়িটা ভেঙে দিল, তারপর বলছে যে এই নমিনেশন দাখিল করবে। এই পরিস্থিতির মধ্যে মানুষ নির্বাচন করবে? এই পরিস্থিতির মধ্যে নমিনেশন দিতে যাওয়ার সুরক্ষিত নয়, হ্যাঁ ভোট দিবে কিভাবে? আমার একটা ব্যক্তিগত মতামত, আমার একটা ব্যক্তিগত বুঝ আছে। আমি এই পার্টিকে আমি পছন্দ করি, আমি এই পার্টিকে ভোটটা দেবো। এটা অব্দি ক্ষমতা হরণ করে নিয়েছে বর্তমান সরকার। তাহলে মানুষের সুরক্ষা। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো টিভি24, নমস্কার। আজকে গাড়িটা ভেঙে দিল, পিছন থেকে বলছে আরেকজন কি বিজেপির নেতা বাবুই নাকি বললো আসুন আসুন নমিনেশন জমা দিয়ে যাও। আমি রিস্ক নিচ্ছি, কিছু হবে না, পুলিশ সামনে। কিন্তু এত বড় সাধু তিনি, শ্রীরামের শিষ্য, কিন্তু ওনার সামনে গাড়িটার গ্লাসটা ভেঙে দিল, স্বপ্নের গ্লাসটা। আবার বলছে এখানে কি আপনারা কালীমান নৃত্য করার জন্য আসছেন? কত সাধুগুলি আলাপ, সারা ত্রিপুরার মানুষ আপনারা যে কত বড় সাধু মানুষ জানছে। কারণ বিধানসভা তো একটু দূরে, তার জন্য সব মানুষ বেরিয়ে আসেনি, আসবে। 26-এর পরই সমস্ত ত্রিপুরাবাসী আপনাদের বিরুদ্ধে লাঠি নিয়ে আসবে, পিছা নিয়ে আসবে, ঝাড়ু নিয়ে আসবে। বিশেষ করে মহিলারাও আসবে। যত এই যে জয় শ্রীরাম বললো চীনের দালা চলে যাও, এই স্লোগানে একটু শুনলাম নিউজ চ্যানেলে। কিন্তু বাবুরা, আপনারা তো দেশ স্বাধীন হওয়ার আগে ইংরেজের দালালি করেছিলেন। আপনারা তো স্বাধীনতা সংগ্রামের কোনো ভূমিকা নেই, আপনাদের কোনো অবদান নেই ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পেছনে। যদি নেতাজি সুভাষচন্দ্রের মতন মানুষ, ভগৎ সিং এর মতো মানুষ যদি না থাকতো ভারতবর্ষে, আজকেও ওই পরাধীন হয়েই আমরা থাকতাম। কিন্তু আপনারা ট্যাবলেটখোর, নেশাখোর, চুর, গুন্ডা সব এই বিজেপির পার্টিটার মধ্যে বর্তমানে আছে। সারা ত্রিপুরা রাজ্যের যে অবস্থা চলছে, রাষ্ট্রপতি শাসনের অবশ্যই প্রয়োজন। নির্বাচন কমিশন কে বলতে চাই, আপনি কি নির্বাচন কমিশনার নাকি টুটু জগন্নাথ? আপনি যদি না পারেন, আপনি
দায়িত্ব থেকে ছাড়েন। দেখেন আমরা মতো মানুষকে বসিয়ে দেন নির্বাচন কমিশন, কিভাবে ইলেকশন করতে হয় আমরা দেখিয়ে দিব। ছাড়ুন আপনি, আপনার টুটু জগন্নাথ সারা ত্রিপুরা যে আগুন জ্বলছে এটার দায় নির্বাচন কমিশন, আপনি দায় আর ত্রিপুরা যে মুখ্যমন্ত্রী দায়। একদিন জবাব দিতে হবে, একদিন জবাব জনগণ আপনার থেকে নিবেই নিবে, তখন আপনারা পার পাবেন না। নমস্কার দাদা। আমরা কিছুক্ষণ আগে দেখলাম বিজেপির তরফে প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হলো এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করা হয়েছে। সবকটি বিষয়ের নিরিখে বলা যেতে পারে যে প্রত্যেকটি ঘটনারই জবাব দিচ্ছে শাসক দল বিজেপি। আমরা তার অংশবিশেষ শুনি এবং তার আগে আমরা নমস্কার, কে বলছেন? কুমারতে বলছিলাম। হ্যাঁ বলুন। রণং দিয়ে বলছেন, ঠিক আছে, কিন্তু এটা তো দেখুন, যখন শাসন প্রশাসন সঠিকভাবে কাজ করবে না, গণতান্ত্রিক দেশে আগে জনগণে রণংবিহীন আর রণংবিহীর উপরে যে অন্য কিছু থাকতে পারে, এগুলিও চলতে পারে। তো এটা দেখলাম, এটা হলো কি বলবো, ওই মানে মনোনয়ন জমা দেওয়ার বিষয়। এখনো আজকেও শেষ হয়ে সম্ভবত, আগামীকালকেও আছে। এটা ভালো লক্ষণ, গণতন্ত্রের জন্য ভালো লক্ষণ। কিন্তু ভোট যে হবে আগামী 8ই আগস্ট, তখন কি করবে? তখন তো মনে করুন নির্বাচন কমিশন আর ওই স্টেট নির্বাচন বা জেলা শাসক, ওখানে বলছি জেলা শাসক, তারা ভিডিও গুলা সবাইকে বলবো না, অধিকাংশ ওগুলো তো শাসক দলের দালাল থাকে। তখন ওই যে মনে করুন গ্রাম এলাকায় লাঠি স্কোর নিয়ে বসে থাকলো। অনেকে তো গ্রাম বলতে তো বুঝেন, সবাই বোঝে, রাজ্যবাসী, দেশবাসী, পৃথিবীবাসী বোঝে। তারা তো একটা টেকনোলজির সম্বন্ধে জানেও না, এইসব জিনিস থাকেও না, নেটওয়ার্কও থাকে না। তখন লাঠি নিশুটা নিয়ে বসে থাকলো যে তোমাদের ভোট হয়ে গেছে, চলে যাও, গর্জনা ভেঙে দিব, নাহলে কালকে বাড়ি ঘর জ্বালিয়ে দিব। তো তারা বলবে হ্যাঁ, আর প্রয়োজন হলে 50 টাকা বা 100 টাকা বা 1000 টাকা দিয়ে দিবে, বা ভোট হয়ে গেল। এগুলি কে দেখবে? জেলা সব বলছেন, এগুলো তো দেখছি ওই যে ভণ্ডাচড়ার বিষয়গুলা। মানে আপনাদের ক্যাপশন দেখাচ্ছেন, এটা নাই, এটা মানে রণংবিহী ছাড়া যদি প্রশাসন দুর্বল হয়, রণংবিহীর পরে যেটা আছে এটাও হতে পারে, এটা অবশ্যই। আমি বলবো ইমিডিয়েট আজকে 16/7/2024 মানে কালকের ভিতরে জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মানিক শাহ মানে পদত্যাগ করেন, অন্য কোন মানে বিধায়ককে, মানে বরিষ্ঠ যারা আছেন, ইয়ং তরুণ বয়সে হোক, ত্রিপুরা মাতার জুটের ওনারা তো ত্রিপুরা মাতার সঙ্গে জুট করেছেন, ওনাকে দেন। মানে উনি বয়স হয়েছে, উনি পারবেন না, কন্ডাক্টর হলে আমাকে 24 ঘন্টা দেন বা 48 ঘন্টা দেন, আমি দেখিয়ে দিব কে ওই উপজাতি ছেলেটাকে মেরেছে, কে আনন্দবাজারের পারমিশন দিয়েছে। একটা আনন্দবাজার মানে একটা আনন্দমেলা করতে গেলে SDM এর মাস্ট পারমিশন লাগে, কে পারমিশন দিয়েছে? এখানের পিটি আমাদের একটা জনজাতি পাইছে, তারপরে অগ্নিসংযোগ হলো। ওনারা কোথায় ছিলেন? মুখ্যমন্ত্রী SDM এ রিপোর্ট করে DMA এর কাছে, DMA রিপোর্ট করে চিফ সেক্রেটারির কাছে। আমরা কয়েকটি বিষয় যখন তুলে ধরার চেষ্টা করেছি, ঠিক তেমনি শাসক দল বিজেপিও সাংবাদিক সম্মেলন করে কয়েকটি বিষয়ের জবাব দিচ্ছে। আজ কিছুক্ষণ আগে প্রদেশ কার্যালয়ে বিজেপির তরফে সাংবাদিক সম্মেলনে প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একবার শুনি সেই সাংবাদিক সম্মেলনের অংশবিশেষ। সোশ্যাল মিডিয়াতে দুটি বিষয় আমাদের দৃষ্টিতে এসছে এবং আমাদের মনে হয়েছে এই দুটি বিষয় নিয়ে রাজ্যের জনগণের কাছে স্পষ্টীকরণ দেওয়া ভীষণ জরুরি, কারণ অত্যন্ত সংবেদনশীল দুটো বিষয় আমাদের দৃষ্টিতে এসছে। প্রথম যেটা এসছে আমাদের দৃষ্টিতে, মাননীয়া প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা তিনি একটি টুইট করেছেন, যার টুইটার হ্যান্ডেলে রয়েছে, এবং AICC থেকে
একটি প্রেস মিট করা হয়েছে। ডক্টর অজয় আলোক, ত্রিপুরার মাননীয় বিধায়ক গোপাল রায় সহ যে প্রেস মিট করা হয়েছে, সেই প্রেস মিট এবং টুইটার হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা যা বলেছেন, আসলে ত্রিপুরা সম্পর্কে যে তাদের মনে এখনো ঘৃণা পোষণ করেন, ত্রিপুরা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা তাদের নেই, যেভাবে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষের থেকে ক্রমশ তারা দূরে সরে গেছেন, মিথ্যার অপলাপ করে যেভাবে তারা জলবিচ্ছিন্ন হয়েছেন, সেই ধারাকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যদিও তারা ইন্ডি জোটে রয়েছেন। কাজেই তাদের প্রেস মিটে সেই ইন্ডি জোটের তাদের যে শরিক ত্রিপুরায় রয়েছে, সেই সিপিএম এরও যে বক্তব্য থাকে তারও আভাস ইঙ্গিত স্পষ্টভাবে রয়েছে। এবং আপাতমস্তকে আমরা যদি দেখি, এই প্রেস মিটে যা কিছু বলেছেন সম্পূর্ণভাবে মিথ্যার বেসাতি করে ত্রিপুরা রাজ্যের মানুষের অপমান কি করে করা যায়, রাজ্যটাকে কিভাবে বদনাম করা যায়। রাজ্যে যখন উন্নয়নের জন্য আইন শৃঙ্খলার দিক থেকে অত্যন্ত সুদৃঢ়ভাবে পদক্ষেপ নেওয়া একটি সরকার চলছে, জনগণের জন্য উৎসর্গীকৃত, সেই জায়গায় রাজ্যকে বদনাম করে যারা এই রাজ্যে পর্যটনের জন্য আসছেন, শিল্পের জন্য আসছেন, তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত একদিকে যেমন রয়েছে, আরেকদিকে বিভাজন কি করে আবার তৈরি করা যায়, সাম্প্রদায়িক উস্কানি কিভাবে তৈরি করা যায়, সেই সমস্ত বিষয়কে মানুষের কাছে নিয়ে গিয়ে তাদেরকে বিভ্রান্ত করে নিজেদের। হ্যাঁ বলুন স্যার, এই যে নির্বাচন আইলে যে মানুষ যে মরে, স্যার কেন মরে, কি স্বার্থে মরে, কার স্বার্থে মরে? আমি এগুলোই বলতে চাই যে মানুষ মান আর হুঁশ সবার কাছে যাতে থাকা দরকার। যাদের মান নাই, হুঁশ নাই, বিরোধী থাকলে প্রার্থী দিতে হবে। দেখলাম বিরোধীরা প্রার্থী দিলে শাসকে মেরে ফেলছে। কেন এগুলো কেন মরে? এগুলো তো আজকাল মোবাইলে সবাই দেখছে, আমার ছেলে মেয়েরা দেখছে। কেন দেশটা তো আমার মনে হইতেছে স্যার, এটা মনে হয় দেশটা বদলে যাচ্ছে। আমরা 88-তে পাইছিলাম একটা কাল, আর ওখানে আমাদের বর্তমানে পাইতেছি আর একটা কাল। কেন মানুষ মরে? আমি এগুলো জানতে চাই যে রাজনীতি ক্ষেত্রে গেলে মানুষকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। তাহলে রাজনীতি কেন করো? একাই তাদেরকে ছেড়ে দাও, তারাই রাজনীতি করো, তাহলে মানুষ মারার দরকার নাই। একটা মানুষকে তো বাঁচতে দেন, বাঁচার অধিকার সবারই আছে। কেন মানুষ মরে? কেন রাজনীতি করো? তাহলে তাদেরকে ছেড়ে দাও। বিরোধীকে আমি বলবো তারা যার যার বাড়িতে চলে যাও, তোমরা রাজনীতি করো না। একটা মানুষ যে মারা গেল, তার একটা ছেলে আছে বা একটা মেয়ে আছে, তাদের বাপকে হারিয়ে দিল, তাহলে রাজনীতিটা কেন করার? বিজেপিকে ছেড়ে দিয়ে তারা বিরোধীরা চলে যাও, সন্ন্যাসে চলে যাও, তারা রাজনীতি করার দরকার নাই। মানুষ যাতে না মরে। নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বলছিলাম রনং দিহি, যেটা দিলেন আপনারা ক্যাপশন। তো রনং দিহি তো ত্রিপুরা যেটা হচ্ছে, আমার তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শুধু এটার জন্য দায়ী ত্রিপুরা মাতা যেই নাটক চালাইছে এই পঞ্চায়েত নির্বাচন প্রথম হ্যার মনে যেটা করে, আসলে কিন্তু সেই কিন্তু সব মানে গুলপাকে কিন্তু সেই কিন্তু লাগাই দিয়ে আসছে। আমরা যতটুকু বুঝতে পারতেছি আর কি, তাই দূরে থেকে রং দেখে, যেমন গন্ডা ধরা যে ঘটনা গেল, অথচ যে মারা গেছে তার বাড়ি গেল, আর যার সাথে সাথে বাড়ি দিয়ে পড়লো, তার যে সর্বস্ব শেষ করলো, কত মানুষ যে ভাগ্য রয়েছে, তাদের কোনো খবর আর নেয় না। তাহলে একটা জাতির অংশের খবর নেয় আর একটা জাতির অংশের খবর নেয় না। তার মানে
তীব্রমাত্রার পরোক্ষভাবে এইগুলো দায়ী। আর এখানে পঞ্চায়েত নির্বাচনে দেখা গেল যে বিশালগড় বা বিভিন্ন জায়গায় যেখানে আপনার নমিনেশন দাখিল করতে পারে সেখানে এই মাইপি থেকে আরম্ভ করে তাদের সবকিছু, এটা তো সম্পূর্ণ পুলিশটাই, পুলিশ তো তাদের সামনেই সবকিছু করছে। এই যে একটা নির্বাচন কমিশনার দায়ী, নির্বাচন কমিশনার জানে ত্রিপুরার যেটা কত খারাপ, ভারতবর্ষের মধ্যে খারাপের মধ্যে যদি ধরা যায় আমার মনে হয় শ্রেষ্ঠ হইল ত্রিপুরা, তারপরে পশ্চিমবঙ্গ। এই যদি খারাপ পরিস্থিতি, যদি নির্বাচনের পরিস্থিতি খারাপ হলে সারা ভারতবর্ষের থেকে সবচেয়ে বেশি খারাপ হলো ত্রিপুরা, তারপরে হলো পশ্চিমবঙ্গ। এইটার জন্য দায়ী নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিলেন? আজ পর্যন্ত কোনো বিচার নেন? টিভির ফুটেজে আমরা অনেক কিছু দেখেছি, কোনো কিছুর তো বিচার আসছে কিন্তু দেখিনি। আর পুলিশের সামনে সবকিছু ঘটনা করে তাহলে পুলিশ কি বিচার করেছে? আজ পর্যন্ত আমরা কোনো বিচার করতে দেখিনি। আর এদিক দিয়া ওই বিজেপির সভাপতি বলেন তারা সুষ্ঠু নির্বাচন করে বিরোধীরা অপপ্রচার করছে, মানুষদের মাইরে লাগলো, এটাও কি অপপ্রচার হলো? এবার কইব যে তারা নিজেরা লেগে পারছে, মানে তাদের মুখে যত মিথ্যা বলি আছে বিজেপি সবকিছুই বলে তারা নিজেরা এগুলি করে। আবার যদি বিরোধীরা না যাইতে নমিনেশন দেওয়ারে তাদেরকে তো মানুষ ভালোবাসে না। মানে এই সমস্ত কথাবার্তা যা বলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খারাপ, তাদের এই কথাগুলি মানুষ খায় না। এখন কিন্তু মানুষ পাচ্ছে আছে না। মানুষ যদি স্কুপ ধরতে পারে ত্রিপুরার, তখন দেখবেন আপনারা কত ধানের কত চাপ। মানুষ কিন্তু আসলে তাদের নমুনাগুলি দেখতে আছে যে ভারতবর্ষে বা ত্রিপুরা, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের মানুষ কিন্তু সহ্য করতে আছে। যখন সহ্যের বাদ বাঁধবে তখন বিজেপি বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ, সারা ভারতবর্ষের মধ্যে আস্তে আস্তে তো বিভিন্ন রাজ্যের থেকে স্বৈরাচার বিরোধীদের সংগঠন বাড়ছে এবং রাজ্যসভার সদস্য সংখ্যা তাদের তো কমেই গেল। তারা কিন্তু কি যে মূর্খ ত্রিপুরা রাজ্যের বিজেপি নেতা কর্মীরা, তারা এগুলি দেখে না। আর নেতা কর্মীরা তো লাগাই দিয়ে রাখছে, তাদের তো লাভ, তারা লজ্জা দেখে করে। আর মরে কেটা যারা সাধারণ মানুষ গন্ডগোলটি করে সাধারণ মানুষ, বড় বড় নেতারা কিন্তু করে না, তারা লাগাই দিয়ে রাখে। আর সাধারণ মানুষ যে মূর্খামি করতে, আরে তুরারে বাঁচতে লোকেরা, তারা তো লজ্জা বাচ্চা বড় লোক হইব, বড় হইব, তারা টাকা পয়সা নিয়ে দেশ বিদেশ ঢোকা। তো তোরা গরিব মানুষ, তোরা যে এইগুলির সঙ্গে জড়িত থেকে তোরা গন্ডগোল করো, তোরা কেমনে বাঁচবি? তোদের বউ বাচ্চারা কেমনে বাঁচবো? একদিন তো তোরা এইগুলি শেষের দিতে হবে। তোরা এই মূর্খামি বন্ধ করার মতো আমার মনে বই দরকার জরুরি। আমি আহ্বান রাখবো ত্রিপুরা রাজ্যের আমজনতা, সাধারণ মানুষ, প্রত্যেকটি মানুষ এই বিজেপির এই মূর্খামির জন্য তীব্র প্রতিবাদ গঠন করে ত্রিপুরা রাজ্যে তীব্র আন্দোলন করার। জনরোষ যখন খেপবে, বিজেপি সরকার কোনোদিন পারবে না এরকম ধরনের সন্ত্রাস করতে বা মূর্খামি করতে। আসলে জনরোষ দেবে না, মানুষে সহ্য ধৈর্য করে বসে থাকে, পিঠা খাইতে খাইতে মহিলা দেবো, তারপরে মানুষ পাবে না। কিন্তু কেন এই ধরনের করে কিন্তু আন্দোলন করে লাভ নাই। আমার মনে হয় আন্দোলনটা আরো অন্যরকম ভাবে করা উচিত। আর এদিকে বিরোধীরা যে আন্দোলন করে, তারা আমার মনে হয় যদি ভালো করে আন্দোলন করেন তাহলে নামেন, নয়তো আপনারা বসে পড়ুন। আপনারা সাধারণ মানুষকে মারপিট খাওয়াইবেন না। মারপিট যদি খাওয়ান, তীব্র প্রতিবাদ যখন হইব তখনই পারে। আমরা যদি আগরতলা শহরে দেখি মিছিল মিটিং এ লাখো লাখো লোক, তারা তো আবার গ্রামের থেকে আয় বসছে সব, তারা বাড়ি করে যায় না কেন? তারা আগরতলা থাকে কেন? আমার তো মনে হয় আপনাদেরও বিশেষ দোষ আছে, আপনারা ঠান্ডা করে বইয়া কি করতে চান? এটা আপনারা সঠিক হচ্ছে না। আপনারা সাধারণ মানুষকে কিন্তু মাইল পিঠা খাচ্ছে। আপনারা যারা নেতৃত্ব বসে আছে, তারা কোন গ্রামে পার্টিতে যেত প্রতিবাদ করতে, রাজনীতি করলে প্রতিবাদ জানতে প্রয়োজনে জেল কাটতে, আর নয়তো ত্রিপুরার এই রাজনীতিক দিয়া পরিবর্তন আসবে না। আর আপনারা একটু বসে থাকুন, কেন্দ্র বেশি দিন আর নেই, হয়তো মাসের মধ্যে কেন্দ্র। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ কথা বলুন। হ্যাঁ আমি আজকে আগরতলা থেকে বলছি। আজকে টপিকটা হচ্ছে রণদহী পরিস্থিতি। অবশ্যই রণদহী পরিস্থিতি তো খুবই, মানিক সাহেব যে বলেছে বলে 100% সিট আমাদের লাগবে, তার উনার
বক্তৃতার মাধ্যমেই তো ওনার কর্মীরা এই ধরনের কার্যকলাপ করছে। উনি যদি এই বক্তৃতা না দিতেন, উনি তো এইভাবে ওরা করতে পারতো না। এখন তো আর মানিক কি বলে বাইক বাহিনী, হেলমেট বাহিনীও নাই। এখন হচ্ছে মানিক বাহিনী, রতন বাহিনী, সুশান্ত বাহিনী, বিশালগড়। আজকে যে বিশালগড়ের সুদীপ বর্মন গেল, কই উনারা তো একবারও বেরোলো না। দাও দিয়ে দা কাটতে হয়। আজকে তো একবারও বেরোলো না। সাহস থাকলে ওনারা সুশান্ত দেব বেরোলো, উনার গুন্ডারা বের করতে পারলো? দা দিয়ে দা কাটতে হয়। মানিক বাহিনী, সুশান্ত বাহিনী, ভগবান বাহিনী, ভগবানরা যে কালকে দেখিয়ে দিয়েছে। আর এই সাধারণ উনার পায়ে এত ভয় কিসের? আমি বললাম যে এত ভয় কিসের ওদের? তারা যদি ত্রিপুরা রাজ্যের জন্য এতই ভালো কাজ করে থাকে, তে ওনারা এত ভয় কিসের? সবাইকে মনোনয়নপত্র দাখিল করতে দিতে না, মারবে ধরবে মারবে বাস ছাড়ছে, এত ভয় কিসের? উনার মাটি, ওনাদের পায়ের তলার মাটি নেই। ওনারা জানে যে এখন যদি তাদেরকে মনোনয়ন পেশ করতে দিই ভোটে যাওয়ার জন্য, আটকাবে, এটা তো জানি। কিন্তু এরা একটা সিটও পাবে না যদি সঠিকভাবে নির্বাচন হয়। একটা সিটও পাবে না ওরা। আমি গ্যারান্টি দিয়ে বলছি, মানিক শাহকে একদম গ্যারান্টি দিয়ে বলছি, একটা সিটও পাবে না। উনার এই বক্তৃতায় ওরা, উনার যে তেলা চামুন্ড আছে বলে বাইক বাহিনী, হেলমেট বাহিনী, তা তো এখানে নাই। এখন হচ্ছে মানিক বাহিনী, রতন বাহিনী, সুশান্ত 2 বাহিনী, তারপর হচ্ছে অভিষেক বাহিনী। এইসব দিয়ে কোনো কাজ হবে না। ওরা বেশি দিন থাকবে না। নমস্কার। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে ত্রিপুরা রাজ্য নয়, সারা ভারতবর্ষে মিথ্যাবাদী দলের পরিচালনা করছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমি বারবারই বলছি যে এরকম দল যদি শাসন ব্যবস্থায় থাকে তাইলে দেশটা আরো অন্তত আমার মনে হয় 50 বছর পিছিয়ে যাবে। শুধু মিথ্যা থেকে শুরু করে এই মানুষকে হয়রানি, বিভ্রান্ত এবং জবরদস্তি ভোট লুট। এই যে এখন একটা পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছে, এটা নির্বাচনের গণতন্ত্র। আসলে তো বিজেপি সরকার বা বিজেপি দলটা গণতন্ত্রই বুঝে না। তারা গণতান্ত্রিক ভাবে কোনো কাজ করতে চায় না। স্বৈরাচারী যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে বলে তারা নাকি স্বৈরাচারী। জরুরি, এখন নতুন একটা আন্দোলন শুরু করেছে, জরুরি অবস্থা প্রয়োজন ছিল। যেই দলের প্রধানমন্ত্রী নিহত হন, তারপরে দুইটা প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষে নিহত হয়েছেন স্বৈরাচারী বাহিনীর দ্বারা। কার দ্বারা জানি না, তদন্ত শেষ হয়েছে কিনা। কিন্তু এই বিজেপি দল দেশটাকে 50 বছর পিছিয়ে নিয়ে যাবে। তাদের কোনো ভালো চিন্তা মাথায় নেই। দেখবেন প্রধানমন্ত্রী বলছে বেটি বাঁচাও বেটি পড়াও, তার উত্তর আছে। লজ্জা হয় প্রধানমন্ত্রী বলতেও। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদের সম্মান আছে, কিন্তু নরেন্দ্র মোদীর কতটুকু সম্মান আছে আমি জানি না। উনি নিজের স্ত্রীকে সম্মান দেন না। সে মানুষ, আমি মানুষ বলে বলতে লজ্জা হয়। এটাই আমার বক্তব্য। নমস্কার। সব মিলে বলা যায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক ভাবনায় কয়েকটি ঘটনা যেমন দিনভর সাধারণ মানুষের মধ্যে দাগ কেটেছে, ঠিক তেমনি রাজনৈতিক দলের নেতাদের কাছেও এই সময় গুরুত্বপূর্ণ বিষয়। তার পাশাপাশি আগামীকাল তো রয়েছে, তারপর পরশুদিন সেখানে মনোনয়নপত্র পেশ করবেন বাসপার অন্যান্য প্রার্থীরা, এবং মনোনয়নপত্র পেশের শেষ দিনে গোটা রাজ্যে
জেলা পরিষদের প্রার্থীদের আজও করেছেন, জেলা পরিষদের বাকি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করবেন এবং সেদিনে ত্রিপুরা উচ্চ আদালতে সিপিএমের মামলার প্রেক্ষিতে শুনানি হবে। সব মিলিয়ে নজর চারদিকে। আপনারা প্রতিদিন যে লাইভ অনুষ্ঠানে অংশ নেন রাত 9টায়, ঠিক তার পাশাপাশি রাত 10টায় আরও একটি লাইভ অনুষ্ঠান রয়েছে। দুইটি লাইভ অনুষ্ঠানে প্রতিদিন অংশ নেবেন, কথা বলবেন, আপনাদের ভাবনা আমাদের আয়োজনে শেয়ার করবেন, আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন PB24। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।